আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওর শুরুটা আমি কোথা থেকে করব, কি বলবো, এই শুরুটাই আমি খুঁজে পাচ্ছি না। আর সকাল থেকেই মেজাজ এবং মন দুইটাই খুব খারাপ, তার সাথে সাথে মানে তীব্র মাথা ব্যথাও। আমি জানি আমার মানে প্রায় সব ভিউয়ার্সরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার লাভার্স, আমার হেটার্স সবাই আজকের ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন। কারণ আমি গতকালকে আমার কমিউনিটি পোস্টে যেই কথাগুলো শেয়ার করছি, যেই কথাগুলো লিখে দিছি, এটা দেখার পর আপনারা সবাই মনে প্রাণে দোয়া করতেছেন যেন আমি আমার সন্তান সারিকাকে ফিরে পাই, প্রায় যেন আমার পক্ষে যায়। মানে আপনারা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার অধিকাংশ ভিউয়ার্সরাই মানে লাভার্স হেটার্স সবাই মানে জানতে চাচ্ছেন যে মামলার রায় কি হইল। কারণ আমি আমার কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে আজকে আমার মামলার রায় হবে। তো এখন এইটাই যে আজকে আদালতে কি হয়েছে না হয়েছে আমি কিভাবে ব্যাখ্যা করব, কি বলবো, আমি এই ব্যাখ্যাটাই খুঁজে পাচ্ছি না। তো মানে এই যে আপনারা অপেক্ষা করতেছেন, এই রকম একটা কমেন্ট আসছে, একটু আগে একটা কমেন্ট আসছে যে পুনম এই আইডি থেকে কমেন্ট করছেন যে আপডেট জানান প্লিজ, অপেক্ষা করছি, জানি না কি হয়েছে, তাও বলি আল্লাহ সারিকাকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়া কবুল করুন। মানে প্রায় সবাই মানে এই দোয়াটাই করছেন গতকালকে। আর গতকালকে আমি বিশেষ করে মামলার রায় শুনানি হওয়ার আগেই আমি কমিউনিটি পোস্টে বিষয়টা জানাইছি। গতকাল একটা খুবই গুরুত্বপূর্ণ রাত গেছে, শবে মেরাজ গেছে, শবে মেরাতের রজনী। তো বিশেষ বিশেষ কিছু দিন আছে যেই দিনগুলোতে ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগীর সোয়াব আরো বেশি গুণে আল্লাহ তাআলা দান করেন। যেমন শবে বরাতের রাত আছে, শবে মেরাজের রাত আছে, শবে কদরের রাত আছে। এইগুলো বিশেষ বিশেষ কিছু রাত, কিছু মানে ভাগ্য রজনী বা ক্ষমার রাত্রি হচ্ছে শবে কদর। শবে বরাতটা নাকি সারা বছরের মানে ভাগ্য লেখা হয়, এই সেই। তারপর শবে মেরাজ তো খুবই মহিমান্বিত একটা রাত, খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। তো এই দিনে অনেক মানুষরা মানে এক্সট্রা একটু ইবাদত বন্দেগী করবেন, অন্যান্য দিনের তুলনায়, সাধারণ দিনের তুলনায় আরেকটু বেশি ইবাদত বন্দেগী করবেন। অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। তো আপনারা যেন ওই রাতে, বিশেষ রাতে আমার জন্য, আমার মেয়েটার জন্য একটু মন খুলে দোয়া করতে পারেন, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছিলাম। কিন্তু আশা ছিল যে এই যে এখন আমি আপনাদের সাথে যখন কথা বলবো, আড্ডা দিব, তখন কি হইল না হইল সেই রেজাল্ট আপনাদেরকে জানাবো। কিন্তু আমি নিজেই মানে হতভম্ব হয়ে গেছি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি সকাল বেলায়, সকাল 8টায়। আপনারা জানেন যেদিন আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার মামলার কার্যক্রম থাকে আদালতে, তার আগের রাত্রটা আমার কিরকম কাটে অনেকবার বলছি যে মানে টেনশনে, নানান ইয়েতে মানে একদম নির্ঘুম একটা রাত্রি পাড়ি দেই। তো গত রাতটা ওইরকমই গেছে। আমি জানি মানে আমার মামলাগুলো যখন কোর্টে উঠে, প্রায় মানে আদালতের সব কার্যক্রম যখন শেষ, সবার শেষ কার্যক্রমটা আমার মামলার হয়। আর এখন যেহেতু মাত্র শুনানি বা রায়টাই বাকি আছে, মানে আর্গুমেন্টের পরেই এরকম একটা সময় আমার ইয়ে হবে। তো মানে গত রাত বলতে সকালের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম। কয়টার দিকে মনে করেন আমি আদালতে যাব সকাল 10টার মধ্যে। তো 10টার মধ্যে গেলে মানে এখান থেকে আমি 9টায় রওনা দিলেই চলে বাড়ি থেকে। তো আমি সকাল 7টার দিকে চোখটা লেগে আসছে, ঠিক আছে, যে আমি অ্যালার্ম দিয়ে মানে ইয়ে করছি যে 8:30 9:15 দিকে আমি ঘুম থেকে উঠে যাব, 2টা অ্যালার্ম দিছি। তো এর মধ্যে উকিল ফোন দিয়ে দিছে সকাল 8টায়
যে কিবরিয়া তুমি কোথায় যাবা না, এই মানে আমার প্ল্যান কি সেটা জানতে চাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ আমি এখনই রেডি হব, বা মানে আসতেছি, বের হব আধা ঘন্টার মধ্যে। তখন বলতেছে তুমি আগে আমার বাসায় আসো, তারপরে তোমার সাথে আলোচনা করি। আমি বললাম বাসায় কেন, একবারে কোর্টেই দেখা করি। আমার বাসা আর ওনার বাসায় কিন্তু পায়ে হেঁটে মাত্র 5 মিনিট ইয়ে করলে, মানে একদম প্রতিবেশী, ঠিক আছে, মানে ইয়েতে যাইতে পারবো। পরে বলতেছে আজকে আর তোমার কোর্টে না গেলেও চলবে, তুমি কি যাইবা? মানে উনি একটা গড়িমসি শুরু করে দিছে। তখন তো মানে বুকের ভিতরটা মোচড় মেরে উঠছে। সারা রাত নির্ঘুম রাত্রি মানে পার করলাম। মানে গতকালকে, মানে এর আগের দিন রাতে আর কি, মানে সন্ধ্যার পর দিয়ে উকিল এবং মহরি তারাই আমাকে ফোন দিয়ে তারিখটা জানাইলো যে আগামীকাল মামলার রায় দিবে, মানে জেনে রেখো, এই সেই যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখো। এখন আদালতে যাওয়া মানেই তো উকিলের পকেটে কিছু টাকা ঢোকা, মানে মক্কেল উকিলের সাথে দেখা করবে, মানে উকিলের পকেটটা একটু ভরবে। তো তার তারিখের দিন তার যে পাওনা টাকা সেটা তো তাকে দিতেই হবে। তো এইটার জন্যই সে আমাকে মানে আগে ভাগে জানিয়ে রাখলো, যেন আমি মানে আমার আর্থিক প্রস্তুতিটা মানে ঠিক রাখি। তো উনি মানে আজকে সকালবেলা হঠাৎ বলতেছে তোমার না গেলেও চলবে, কারণ রায়ের দিন তুমি গেলেও যাইতে পারো, না গেলেও যাইতে পারো, রায় তুমি ঘরে বসেই জানতে পারবা। তখন বললাম অবশ্যই আমি যাব না এটা কোন ধরনের কথা। তখন উকিল বলতেছে উকিলও যাবে না, উকিল তার অ্যাসিস্ট্যান্টকে বা মহরীকে রায় আনার জন্য পাঠিয়ে দেবে, কারণ আজকে আমার মামলা ছাড়া উকিলের আদালতে আর কোনো মানে কাজ নাই, আর কোনো মামলার হিয়ারিং নাই, কোনো মক্কেল টক্কেল নাই। তো শুধু শুধু সেও আমার রায় আনার জন্য যাবে না। বলতেছে আজকে তোমার রায়টা দিতেও পারে, নাও দিতে পারে, আর রায় দিলে সেটা তো আমার অ্যাসিস্ট্যান্ট বা সহকারী বা মহরী সেই মানে এনে দিবে। আর আমার মামলার যে রায়, এগুলো নাকি একবারে দুই পক্ষকে সামনাসামনি বসিয়ে মানে সাক্ষী, জেরা বা ওই যে কি জানো আর্গুমেন্ট, মানে ওইগুলো যেভাবে দুই পক্ষ একসাথে উপস্থিত থাকার পরে হয় হয়। তো এইসব মামলা, আমার এটা হচ্ছে পারিবারিক মামলা। বলতেছে পারিবারিক মামলা, দেওয়ানি মামলা, এগুলোর রায় মানে সবার সামনে এভাবে দেয় না। রায় শুধু ঘোষণা করে ডায়েরিতে বা নথিতে লিপিবদ্ধ করে রাখে, তারপরে এই রায়গুলো নিয়ে নিতে হয়। আর যেগুলো ফৌজদারি মামলা, এখন কোনটা দেওয়ানি কোনটা ফৌজদারি এগুলো না এত কিছু আমি বুঝি না, আমি তো আর আইনের ছাত্র না। এই সেই সম্ভবত ওই যে মারামারি, খুনাখুনি, রাহাজানি, এইগুলো হচ্ছে মনে হয় যে ফৌজদারি মামলা, যতটুকু হালকা পাতলা বুঝতে পারছি। তো যাই হোক, মহরি গেল, ইয়ে করলো। তো উকিলের বাসায় গেলাম, ইয়ে করলাম, উকিলের সাথে একটু ইয়ে করে যে আপনি অন্তত যান, এই সেই। বলতেছে তার একটু মানে সুদার কথা দরকার নাই, আর এলাকাতেও তার একটু যেহেতু অন্যান্য কিছু কাজ আছে, এই যে মানে একজন সিনিয়র পার্সন, আমাদের এলাকার মোটামুটি একজন সম্মানিত ব্যক্তি বা হেভিওয়েট পার্সন, এই সেই। তো ওনার সাথে এত বার্গেনিং করা যায় না, ইয়া করা যায় না। তখন সোজা কথা উনি গেল না বলে আমার মেজাজটা একটু খারাপ, কিন্তু সেই মেজাজ খারাপটা তো আর ওনাকে আমি দেখাইতে পারি না, এই হচ্ছে কথা। তো বলছে বিকাল পর্যন্ত অপেক্ষা করো, মহরি আসুক, তারপরে কি রেজাল্ট দেয় দেখি। তো মহরিকে ফোন দিলাম, ভাই আপনি কিন্তু রেজাল্ট না জেনে অবশ্যই আসবেন না, এই সেই তাদের কথা। মহরি আমার সাথে দেখা না করেই চলে গেছে, কোর্টে পাঠিয়ে দিছে উকিল। তো মহরি বলতেছে খরচ পাঠায় দাও, উকিলকেও খরচ পাঠাবো, আবার মহরিকেও বিকাশে খরচ পাঠিয়ে দিতে হবে। তো দিলাম বাজারে এসে ইয়ে করে। তো তারপরে সে বিকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে বললো রেজাল্টের জন্য। বিকাল বলতে সে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়। তো সন্ধ্যার পরে তার সাথে দেখা সাক্ষাৎ করলাম। দেখা সাক্ষাৎ করার পর হয়েছে মানে কোনো আশানুরূপ ফল পাইনি। তো ফোনে ফোনে যখন তার সাথে কথা বলতেছিলাম যে ভাই আমি কি আসবো, উকিল আসুক আর না আসুক আমি অন্তত পক্ষে আসি, বিচারক কি রায় দেয় আমি নিজের মুখে শুনি। বলতেছে বিচারক তো রায় তার মৌখিক ভাবে শোনাবে না, এটা নথিতে বা তার যে ডায়েরি সেখানে লিখবে, তারপর এখান থেকে পেশকারের কাছ থেকে আমাদের এই রায়টা জেনে নিতে হবে, ইয়ে করতে হবে। তো তুমি
শুধু শুধু আসলে মানে তোমার সময় বা শ্রম পরিশ্রম বা টাকা পয়সা যাতায়াতে এইগুলো তোমার ইচ্ছা, তুমি আসলে আসতে পারো, না আসলে নাই, তোমার কোনো দরকার নাই, নাই। তো তখন তারাই যেহেতু কোনো দিচ্ছে না, তাদের শুধু তারিখ অনুযায়ী তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, এটাই। তো তারপর সন্ধ্যার আগেই মানে করলাম যে কি হইতে পারে, বলতেছে আজকে রায় দিলেও দিতে পারে, নাও দিতে পারে। আমি বললাম এইটা আবার কোন ধরনের কথা, রায়ের তারিখ বা শুনানির তারিখ তো আজকেই, তাই না, আপনারাই তো বললেন। বলতেছে হ্যাঁ, রায়ের তারিখ বা শুনানির তারিখ আজকেই, কিন্তু এটা সম্পূর্ণ জজ সাহেবের মতিগতির উপরে নির্ভর করবে, উনি রায় দিবেন কি দিবেন না, এটা বা অন্য তারিখে নিয়ে যাবেন না আগামীকালকে দিবেন, এটা উনি বুঝবেন। 7 দিনের মধ্যে যে কোনো দিন দিয়ে দিতে পারেন, কিন্তু আজকে তারিখেই রায় ঘোষণার হবে, যে আজকেই রায় ঘোষণা হয়েছে, এই তারিখটা, এই পৃষ্ঠাটা ফাঁকা রাখবেন। মানে থাকলে, মন মর্জি ভালো থাকলে উনি আজকেই রায় লিখে রাখবেন, আর যদি আজকে বেজি থাকেন অন্য কোনো কারণে মানে এটা না করেন, তাহলে এই খালি মানে ফাঁকা পৃষ্ঠায় উনি অন্য কোনো দিন এই রায়টা লিখে রাখবেন। তো এইটা মানে আসার আগে, রায় ঘোষণার আগেই আমাকে বলছিলেন মৌরি, তো এসেও সেই একই রেজাল্ট, যে আজকে রায় ঘোষণা করেন নাই। বললাম কবে হবে, বলতেছে জানি না, এটা আগামীকালকেও হইতে পারে, মানে 3-4 দিন পরেও হইতে পারে, সোজা কথা 7 দিনের মধ্যে যে কোনো একদিন হয়ে যাবে। মানে কিরকম একটা ফাটকা চেঙ্গির মধ্যে মানে আটকা পড়ে আছি, মানে গলার মধ্যে কোনো কিছু মানে আটকে গেছে, এটা এখন আমি বমি করে ফেলেও দিতে পারতেছি না, আমি এটা গিলতেও পারতেছি না, এইরকম কিছু অবস্থা, যাকে বলে যে মাইনকাছি পাক ফাইসা যাওয়া। তো আমি জানি মানে যে আমার শত শত হাজার হাজার ভিউয়ার্সরা অপেক্ষায় আছেন, আমার হেডার্সরা প্লাস মানে লাভার্স বা শুভাকাঙ্ক্ষীরা, সবাই কি হইলো না হইলো সেটা জানার জন্য। তো আমি এখন আপনাদেরকে কিভাবে কি রেজাল্ট দিব, কি বলবো, কোন মুখে বলবো, আমি না এইটাই ভেবে পাচ্ছি না। কত দিন ধরে, কত মাস ধরে, কত বছর পেরিয়ে গেল, 4টা বছরের উপর পেরিয়ে গেল, এই চেষ্টা করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, মানে এখন যুদ্ধের একটা ফল আসবে, রেজাল্ট আসবে, সেইটাও মানে আসি করেও আর আসলো না। এখনো এই যে 5-6 দিন 7 দিন বলছে, এর মধ্যে কবে আসবে আমি জানি না। তো আপনারা এখন অন্যায় প্রাণে দোয়া করতে থাকেন। আপনারা গতকালকে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, সবাই ভালো ভালো কমেন্ট করছেন, শুধুমাত্র একটা কমেন্ট বাদ দিয়ে, সেটা হচ্ছে আমি এখানে একটু দেখাই, এখনো পর্যন্ত যেসব মানুষের মধ্যে মাথায় ঘিলু নাই, মাথার মধ্যে গোবর, এই গোবরের মধ্যে মানে গোবরেরও তো একটা কার্যকারিতা আছে, এটা জৈব সার হিসেবে ব্যবহৃত হয় মাটিতে, মানে এটা ফেললে মাটি উর্বর হয়, কিন্তু এইসব মানে মূর্খ ভিউয়ার্সদের মাথার মধ্যে গোবর ছাড়া কিছু আছে বলে আমার মনে হয় না। যে সাবিনার মতো একটা হাতিনুর বা সাগিনুর, মানে সে শুধু জন্ম দিছে বলে মা শব্দটা তার সাথে যাচ্ছে, এছাড়া মায়ের যে কার্যকারিতা তার সাথে মা শব্দটা যায়। এরপরেও সে আমাকে বলে যে আমার জন্য এই অবস্থা, যে কি দরকার মেয়েটাকে জোরাজুরি করে, আপনাদের জোরাজুরি করার, ঠিক আছে, কোনো দাড়ি কমা নাই, আপনাদের দুইজনের দোষেই তো মেয়েটার আজ এই অবস্থা। আচ্ছা, আবার দোষ কার বেশি কার কম বা কার একদম নাই এগুলো আর বলতে চাই না। এই মূর্খের বাচ্চাকে, যার মাথায় এই গোবরের মগজের জায়গায় গোবরটাও নাই, তাকে আর আমি কিভাবে বোঝাবো? তাকে একদম বাইকটা গুল্লা খাওয়াই দিলেও সে বুঝবে না, ঠিক আছে। এটা ছাড়া বাকি যত কমেন্ট আসছে সবাই পজিটিভ কমেন্ট করছেন, সবাই মনে প্রাণে দোয়া করছেন। যে আরো কিছু কমেন্ট আছে আমি দেখাই। আরেকজন যে আমাকে পছন্দ করেন না, কিন্তু এর পরেও উনি মনে প্রাণে দোয়া করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনো অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ভিডিওর মাধ্যমে মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আর সময় সুযোগ মতো আপনাদের কমেন্টের রিপ্লাই
দিয়ে দেওয়ার চেষ্টা করব। হাংরি এই আইডি থেকে উনি কমেন্ট করছেন, আপনি ভিডিও বানান, বকাবকি করেন, এটাকে আমি 100% সমর্থন করি না, কারণ এদের বকে কোনো লাভ নাই, এরা নির্লজ্জ। আচ্ছা, ওই যে উনি আমাকে পছন্দ করেন না কারণ আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে মেজাজ হারিয়ে কিছু শব্দ বোমা বিস্ফোরণ করে ফেলি, গালিগালাজ করছি এই সেই। তো উনি একজন নিরপেক্ষ বলা যায়, যে উনি কিন্তু আমার মানে প্রশংসা করেন নাই, করেন নাই। তো ওনার মতন ভিউয়ার্সদেরকে আমি কখনোই দালাল, চামচা এই শব্দটা মানে ব্যবহার করে কথা বলি না, এই ট্যাগটা তাদেরকে দেই না। অনেকে আমার বিরুদ্ধে একটা মানে আজাইরা অভিযোগ, মিথ্যা একটা অভিযোগ করে মানে আরো কিছু সাধারণ মানুষের দৃষ্টিতে আমাকে খারাপ সাজানোর চেষ্টা করে। সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে কোনো কথা বললেই তারা দালাল, চামচা হয়ে যায়, তারা খারাপ হয়ে যায়, তাই না? না, উনি তো আমার পক্ষে কথা বলেন নাই, কিন্তু ওনাকে আমি কোনোদিন এই ধরনের সমালোচনা, উনি যদি আমার বিপক্ষে সারা জীবন করে যান, এই ধরনের মানুষদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, যে তারা ঠিক আছে, আমাকে পছন্দ নাই হইতে পারে, কিন্তু তাই বলে আমাকে গালিগালাজ করবেন কেন? উনিও কিন্তু আমাকে কোনো গালিগালাজ করেন নাই, উনি শুধু ওনার মনের ভাবটা প্রকাশ করছেন যে আমাকে উনি 100% মানে করেন না, মানে পছন্দ করেন না, ঠিক আছে, সমর্থনই করেন না। কিন্তু উনি কি বলছেন সেটা দেখেন, কারণ লাভ নাই, এরা নির্লজ্জ। পৃথিবীর সুখী মানুষ তারাই যাদের লজ্জা নেই, কিন্তু আমি মনে প্রাণে দোয়া করি আপনার মেয়েকে আপনি ফিরে পান। আমি একজন মা, তাই এটা বুঝি যে মা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সাবিনার বেলায় এটা হবে না, কারণ এরা নির্লজ্জ আর চরিত্রহীন। ওদের কাছে থাকলে আপনার মেয়ে খারাপ হবে, অলরেডি খারাপ হয়ে যাচ্ছে। তবে আশা করব মেয়েটাকে আপনি আগলে রাখবেন, ইনশাল্লাহ আমি মনে প্রাণে সেই চেষ্টা করব। কারণ সৎ মায়ের কাছে মেয়েটা অতটা ভালোবাসা পাবে না, তাই খুব যত্নে, ভালোবাসায়, শাসনে, আদরে মেয়েটাকে রাখবেন। যদি আপনি মেয়েটাকে ফিরে পান, তা তো অবশ্যই দোয়া করি যেন ফিরে পান ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন, আপনাদের সবার মানে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করুন। তো এইরকম এই যে নিরপেক্ষভাবে আমার সমালোচনা করেও যারা আমার সন্তানকে ভালোবেসে, সারিকার ভালোর জন্য চান যে সারিকা ওই মা নামের ডাইনির কাছ থেকে, রাক্ষসীর কাছ থেকে মুক্তি পাক, যেই মা নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য সন্তানের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে, জীবদ্দশায় সন্তানের জীবনটাকে মানে জাহান্নামে পরিণত করে দিচ্ছে। তো ওই রকম মায়ের কাছে থাকাটা মানে একটা বাচ্চার জন্য কোনোভাবেই নিরাপদ না। তো এটা সবাই বুঝতে পারতেছে, এই যে নিরপেক্ষরাও বুঝে, আমার হেটার্সরাও বুঝে, আমার শুভাকাঙ্ক্ষীরা তো বুঝেনি, শিক্ষিত জ্ঞানীরা তারা তো আরো অনেক আগে থাকতেই বুঝে গেছেন। কিন্তু মানে এইসব কমেন্টে যদি আমি আবার লাইক দেই, যে উনি মানে আমাকে সাপোর্ট করেন না বলে, আমাকে সমর্থন করেন না বলে আমি কি এখানে ওনাকে মানে গালিগালাজ করলে এটা কি মানে কোনো হইল? মানে এইটা তো যে আমার অভদ্রতার পরিচয় দেওয়া হবে, করা হবে। তো এই কমেন্ট অবশ্যই একটা লাইক পাওয়ার উপযুক্ত, লাইক পাওয়ার যোগ্য, এবং ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। মানে একদম গঠনমূলক ভাবে একটা সমালোচনাও করছেন, আবার আমার জন্য দোয়াও প্রার্থনা করছেন। তো উনি যে কথাগুলো বলছেন ওনার সাথে আমি 100% সহমত। সৎ মা আপন মায়ের মতো জীবনেও কোনোদিন হইতে পারবে না, তার চাইতে বেশি আদর করতে পারবে, এরপরেও তার মতো হইতে পারবে না। কারণ পাড়া প্রতিবেশী, সমাজ, দেশ, রাষ্ট্র সবাই মনে করিয়ে দিবে এটা তোমার সৎ মা। যদি তোমার আপন মা থাকতো হয়তো এর চাইতে ভালো করতো, হয়তো বা নাও করতে পারতো, কিন্তু এই কথাটা থেকে যাবে যে হয়তো বা এর চাইতে ভালো করতে পারতো। তাই মানে পাতিল পাতিল একসাথে থাকলে সেখানে একটু বাড়ি লাগে, একটু জোরে লাগে, আস্তে লাগে। তো মানে সৎ মেয়ে, সৎ মা একসাথে থাকার সময়
মেয়েরও মায়ের অনেক কাজ পছন্দ হবে না, মেয়েও মায়ের উপর বা সৎ মায়ের উপর রাগান্বিত হয়ে যেতে পারে, রাগ করতে পারে, ইয়ে করতে পারে। তো মায়ের কাছেও সৎ মেয়ের অনেক কাজ, মানে আপন মেয়েরই তো অনেক কাজ পছন্দ হয় না, তখন ধমক দেয় না। তো সৎ মেয়ের কিছু কাজ যদি উল্টাপাল্টা হয়, ধমক দিতে গেলে ওই যে পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, দেশ, আত্মীয় স্বজন, কুডনি ডাইনি, তারা ইয়ে করে দিবে, তোমার সৎ মা বলে তোমাকে ধমক দিছে এই সে। তো এরকম মানে খোঁচাখুচি বা মানবিমান থাকবে। তো কোনোদিন সৎ মা আপন মায়ের স্থানটা নিতে পারবে না। তবে বাবা তো আমি তো আপন বাবা। মানে আমি এই জন্যই যে আমি আমার মানে হৃদার আম্মুর সাথে বিয়ের সময় কি কি শর্ত সাপেক্ষ হয়েছে, কি কি আলোচনা হয়েছে, এগুলো একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ছিল সেটা এমন ছিল যে তুমি আমার মেয়েকে শুধু আদর করতে পারবা, জীবনে কোনোদিন শাসন করতে পারবা না, একটা ধমকও দিতে পারবা না। যদি এইভাবে মনে প্রাণে মানে ইয়ে করতে পারো, স্থির করতে পারো, বিষয়টাকে গেঁথে নিতে পারো, তোমার শুধু আদর করার অধিকার থাকবে, শাসন করার কোনো অধিকার থাকবে না। শাসন করব আমি, আমার মেয়েকে আদর করে শাসন করব, বোঝাবো না মানে শাসন করে বউকে ধমক দিয়ে বোঝাবো, সেটা আমি বুঝবো। তুমি কোনোদিনই অধিকার খাটাইতে যাবা না, আগে বুঝে নাও, নাহলে আমার সাথে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। তুমি কি এটা জেনে বুঝে না আমার সংসার করতে পারবা? এই বিয়েতে রাজি আছো? থাকলে এক চাপো, না থাকলে দুই চাপো। জোর করে তো সে আমার বউ হইতে পারবো না, বা সে যদি রাজি না থাকে আমি কি জোর করে তাকে আমার বউ বানাইতে পারবো? পারবো না। তো সে সব কিছু জেনে বুঝে চিন্তা ভাবনা করে মানে রাজি হয়েছে। তো এখন এইরকম অবস্থায় সোজা কথা যে আমি আমার মনে প্রাণে চেষ্টা করব আমার মেয়েটাকে যেন মানে আমি সঠিক মানে শিক্ষা দিয়ে মানে বড় করতে পারি, তাকে ভালো মন্দটা শিক্ষা দিতে পারি, বোঝাইতে পারি। এখানে আরেকটা ভিউয়ার্স এরকমই একটা কমেন্ট করছিলেন, সেই কমেন্টটার রিপ্লাই আমি দেওয়ার আগে আগে একজন এখানে কি রকম একটা রিপ্লাই দিয়ে দিছে দেখেন। সাদিয়া তৃষা এআইডি থেকে, একদম শুরু থেকে উনি আমার ভিডিও দেখে আসতেছেন। তো উনি কমেন্ট করছেন, ভাই দোয়া করি রায় আপনার পক্ষে যাক। তো এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ বা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, ঠিক আছে। এরপরে লেখছেন, কিন্তু ওই মেয়ে যে কি লেভেলের হয়েছে তাতে তো এর হৃদার আশেপাশেই আসতে দেওয়া উচিত না। খুবই দুঃখজনক বা মানে অনেক কঠিন একটা কথা উনি বলে ফেলছেন। মানে একটা বাবা হিসেবে আমার জন্য অনেক হৃদয় বিদারক একটা কথা, ঠিক আছে। কিন্তু কতগুলো কমা দিয়ে বা ডট ডট দিয়ে লেখছেন, পুরা মা খালাদের ক্যারেক্টার পাইছে। এটা কিন্তু মিথ্যা না, ঠিক আছে। পাইছে এটা সম্পূর্ণ বলবো না, মিথ্যা না সত্যিও না, মানে পেয়ে যাবে। এখনো পাইছে এটা একটু মিথ্যা বা এটা একটু ভুল, যে হয়ে যাবে, সঙ্গ দোষে লোহা ভাসে, এরকম একটা কথা আছে না। তো এই কমেন্টটা এই আইডি থেকে সাদিয়া তৃষা আইডি থেকে আমাকে করছেন। তো আমি রিপ্লাই দিতে দিতে আরেকজন মহাজ্ঞানী মহাপণ্ডিত যদি মাঝে মধ্যে আমাকে নিয়ে বা ওই নোংরা রাতের রাজা রানীদেরকে নিয়ে কিছু রোস্টিং ভিডিও বানায়, আর সবগুলো ভিডিওতে আমাকে ট্যাগ করে দেয়। তো ওইখানে এই কমেন্টের মধ্যে আমি কি কারণে লাইক রিয়েক্ট দিছি, কি উত্তর দিছে দেখেন। যে আপনার এই কমেন্টে সারিকা এর বাবা লাইক দিল কি করে? আমি তো অবাক। উনি শুরুতেই রায় আমার পক্ষে যাক এটা লিখে দিয়েছেন। তো সেই জন্য আমি বলছি যে ওনাকে আমি অবশ্যই একটা ধন্যবাদ দিতে পারি, যে উনি আমাকে পছন্দ করুক আর না করুক, আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, ভালোর কথা চিন্তা করে উনি বলছেন বা উনি দোয়া করছেন যে রায়টা যেন আমার পক্ষে আসে। তো এর জন্য কি আমি একটা লাইক দিতে পারি না? তা আমি কমেন্টের রিপ্লাইটা এই সাদিয়া তৃষা আপুকে আমি কিভাবে দিছি সেটা যদি এখানে আমি এখন পড়ে শোনাইতে যাই, বলতে যাই, তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব। আর এই যে আপনার এই কমেন্টে সারিকায়ের বাবা লাইক দিল কি করে, এটাও আমার এই যে কমিউনিটি পোস্টের ইয়েতে আমি দিয়ে দিছি। তো মানে সেটা এখানে যদি সম্ভব হয় স্ক্রিনে শেয়ার করে দিব। শুধু এখানে এইটুকু বলি যে আমার
পুরো বডিতে যদি আমার যে কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, একটা অঙ্গে ক্যান্সার ধরা পড়ে, মানে প্রাথমিক স্টেজে থাকে, তো সাথে সাথেই কি আমি আমার সেই অঙ্গটা কেটে ফেলে দিব? না, প্রথম অবস্থায় চেষ্টা করব ওষুধ দিয়ে বা চিকিৎসা করে সেই অঙ্গটার মানে সুরক্ষা করতে, সেই অঙ্গটা যেন আবার ভালো হয়ে যায়, ওই চেষ্টাটা আমি করব না। প্রথমেই কি সেই অঙ্গ আমি কেটে ফেলে দিব? আমার যদি বাই চান্স আল্লাহ না করুক লিভার ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মানে একটা হাত নষ্ট হয়ে যায়, বা গ্যাংগ্রিন একটা অসুখ আছে যে পায়ে হাতে পায়ে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, এই হয়, তো মানে যেই অঙ্গে দেখা দেয়, পায়ে দেখা দিলে পা কেটে ফেলতে হয় যাতে বাকি শরীরে এটা আর করতে না পারে। কিন্তু প্রথম অবস্থায় যদি ওষুধে সেটা দিয়ে আমি কাজ সেরে ফেলতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, প্রথমে মানে পা কেটে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিব, তা আমার মেয়েটা তো এখনো নষ্ট হয়ে যায় নাই, এখনো তার আল্লাহর রহমতে ওই ধরনের বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় নাই, বা তার স্বভাব চরিত্রটা তানুমণ্ডলের মতন হয়ে যায় নাই। তো আমি চেষ্টা করব, এখনো যেহেতু সে একটা ছোট বাচ্চা, কোমলমতি মানে কিশোরী বয়সে পড়তে চায়, তো সে একটা কাদামাটির মতো, তরল পদার্থের মতো, তাকে যেন আমি নিজের মতো করে গড়ে তুলতে পারি, তাকে যেই পাত্রে রাখবো মানে ইনশাল্লাহ সে সেই পাত্রের আকারই ধারণ করবে। হয়তো এখন একটু কষ্ট হবে, হবে, কিন্তু একদম যে ইম্পসিবল, অসম্ভব এরকম তো না। তো আমি আমার সেই চেষ্টাটা বাবা হিসেবে করে যাব, আমার সন্তানটাকে মানে যে ওষুধ দিয়ে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে তোলা, সারিয়ে তোলা, তাকে সুন্দর সুস্থ একটা সুস্থ পরিবেশে বড় হতে দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিব। ইনশাল্লাহ সে সেই পরিবেশের থেকে আবার এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। সেখানে এইখানে মানে যে কিচেন শেফ এই আইডিয়া থেকে গিরিঙ্গি বাজি শুরু করতে আসছে, তো তাকে গিরিঙ্গি বাজ বলাটা কি আমার ভুল হয়েছে? এটা আপনাদের সবার বিবেকের কাছে আমার প্রশ্ন। তো ভিউয়ার্স, কথা বলতে চাইলে আরো অনেকক্ষণ কথা বলা যাবে, তো আপনাদের আগ্রহ কৌতূহল যে বিষয়টা নিয়ে ছিল, আমি আশা করব আমার এতক্ষণের কথাগুলো শুনে আপনারা মানে সেটা বুঝতে পারছেন, আপনাদের আগ্রহ কৌতূহলটা একবারে দূর না হইলেও মানে বর্তমান পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে কি হয়েছে, যে আপনাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে রেজাল্ট জানার জন্য, রায় শোনার জন্য বা জানার জন্য। তো আপনারা একটু ধৈর্য ধরে সেটার জন্য অপেক্ষা করুন, আর এখনো পর্যন্ত মনে প্রাণে একটু দোয়া করতে থাকুন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিই। তো যাওয়ার আগে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন সবাই আমার ভিডিওটা মানে দেখে একটা লাইক দিয়ে যাবেন, এটা দায়িত্ব কর্তব্য মনে করে একটা লাইক দিয়ে যাবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।